নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহেজি প্রায়। পর্ব ৫৬। তারপর প্রিয়তা পরিণত দৃষ্টিতে তাকালো অন্যতমার দিকে। মেয়েটার চোখ মুখ জুড়ে একরাশ দমচাগা কৌতূহল, যেন ঠিকরে পড়ছে। প্রিয়তা ওর অস্থিরতা দেখে হালকা হাসলো। হাতের অ্যাপেল ওয়াচে সময় দেখে বলল, নাও ইটস টাইম টু ইফতারি, বলে চলে গেল খাবার আনতে। তবে অন্যতমা যেন অন্য কোনো ঘোরের মধ্যে আছে। সেই প্রিয়তার বলার নিখুঁত বাস্তব গল্পটার প্রত্যেকটা লাইনের ভাঁজে ভাঁজে নিজেকে হারিয়ে ফেলেছে। প্রিয়তার বলা গল্পের প্রত্যেকটা দৃশ্যই যেন জীবন্ত হয়ে নিজের চোখের সামনে ভাসতে দেখেছিল। কাহিনীটা শুনতে গল্প মনে হলেও এ যেন কারো জীবনের প্রখর বাস্তবতা। তাই সকাল গড়িয়ে কখন বিকেল আর কখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে তার বিন্দুমাত্র সে টের পায়নি। সে যখন খেয়ালই ছিল না, কিন্তু এমন টান টান উত্তেজনা এসে গল্প বন্ধ করে দিতেই অন্যতমার মনে হাঁসফাঁস করে উঠল। পরবর্তী ২৮ দিন কী ঘটেছিল তা জানার জন্য তার মনটা ভীষণ ব্যাকুল হয়ে পড়ল। সর্বোপরি তার মনে একটাই প্রশ্ন কাটার মতো বিচ্ছে, ৪ বছর আগে কী এমন ঘটেছিল যার জন্য এরকম নরম সরম কোমল পদ্মফুলের মতো মেয়েটা আজ ইস্পাতের মতো শক্ত হয়ে গেল? সত্যি কি এমন আঘাত পেয়েছিল মনে, যার জন্য ওই নরম মনটা আজ পাথুরে অনুভূতি শূন্য? সত্যি কি সেই পুরুষ মনে ওর জন্য কিছু ছিল না? কিছু না থাকলে কেউ এত ভালোবাসে আগলে রাখে কেন? কিন্তু এর বেশি দূর ভাবতে পারল না অন্যতমা। প্রিয়তা ২ হাতে ট্রে ভর্তি খাবার এনে রাখলো টেবিলের ওপর। নিজে এসে বসলো অন্যতমার সামনে চেয়ারে। একটা পানির বোতল ওর দিকে এগিয়ে দিয়ে বলল, কুইক। অন্যতমাও সব চিন্তা ভাবনা আপাতত দূরে সরিয়ে বিসমিল্লা বলে রোজা খুলল। প্রিয়তার আনা একটা বার্গারে কামড় বসাতে বসাতে বলল, আচ্ছা প্রিয়, তখন তো রোজার মাস ছিল, তাই না? অন্যতমার কথায় হাত থেমে গেল। প্রিয়তা গম্ভীর চোখে তাকালো অন্যতমার দিকে। মেয়েটা বেশ অস্থির, কৌতূহলী, চটপটে আর চঞ্চল। তাই প্রিয়তা ওর দিকে না তাকিয়ে ছোট্ট করে বলল, হুম। অন্যতমা এবার বানানো স্মুদিতে এক সিপ দিয়ে বলল, তারপর কি হয়েছিল বলো প্লিজ। তোমার বড় আব্বু কি পরিয়ার মাস্টারের মশাইকে মেনে নিয়েছিলেন? আর এত যখন ভালোবাসতো, তাহলে ওনারে ছেড়ে বিদেশে আসছো কিভাবে? আর তোর সেই পুরুষের সম্পর্ক যতটা শুনেছি, তাতে আমার তার প্রতি জানার ইচ্ছা আরও আরও বেড়ে গেছে। অন্যতমার মুখের থেকেও চোখ বেশি প্রশ্ন ও আকাশসম কৌতূহল। তবে অন্যতমার এত প্রশ্নে প্রিয়তার কোনো ভাবান্তর দেখা গেল না। সে কয়েক সেকেন্ড চুপ থেকে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, বাক্যের ভুল সংশোধন করো অন্যতমা। সে আমার নয়, সে আমার জন্য চিরকালের নিষিদ্ধ পুরুষ ছিল। তখন ছোট্ট ছিলাম, বুঝতাম না। অনুভূতির ভার বইতে না পেরে অনেক বেশি লোভ করে ফেলেছিলাম, সীমা ছাড়িয়ে যেতাম। কিন্তু এখন বুঝতে পারি, অন্যের জিনিসকে নিজের ভাবার মতো ছোট লিখে আর দুটো নেই। আর সেটা যখন সেই মানুষটাই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়, তখন কয়েক মুহূর্তের জন্য নিজের গোটা দুনিয়াটাই থেমে যায়। নিজের কৃতকর্মের জন্য নিজেই ওপরের প্রচণ্ড ঘৃণা হয়। অপমান ও আত্মসম্মান নষ্ট হওয়ার জ্বালায় জ্বলতে থাকে মন। তাই এখনে আর আমার অন্যের জিনিসের প্রতি মায়া বা লোভ কোনোটাই নেই। প্রিয়তার বলা রুক্ষ কথাগুলোতে একটু থামলো অন্যতমা। নিজের সবচেয়ে প্রিয় পুরুষের সম্বন্ধে নিয়ে এত কঠোর কঠোর বাক্যগুলো বলে ফেলতো কোনো প্রকার অনুভূতির প্রকাশ ছাড়াই, একেবারে নির্লিপ্তভাবে, নির্লিপ্ত কণ্ঠে। এটাতে একটু আশ্চর্য হলো অন্যতমা। সে যখনই প্রিয়তার অতীত নিয়ে কথা বলে, তখনই খুব নিখুঁতভাবে প্রিয়তার ফেস এক্সপ্রেশন বোঝার চেষ্টা করে। কণ্ঠের রাগ, অভিমান, ভালোবাসা অথবা ঘৃণা অস্তিত্বর মাপ চেষ্টা করে। কিন্তু তার সেই অদম্য প্রচেষ্টা প্রতিবারই বিফল হয়। তাই অন্যতমার মাঝে মধ্যে সন্দেহ হয়, সে মরণ প্রেমের অস্তিত্ব প্রিয়তার মাঝে আদৌ আছে কিনা। কারণ প্রিয়তার একেবারে স্বাভাবিক জীবনযাপন আর চলাফেরার ধরন দেখে কখনই মনে হয় না তার জীবনে কোনো হিডেন পেইন আছে। বরং মাঝে মাঝে মনে হয় প্রিয়তা হয়তো সে ডিপ অবজারভেশনে অনেক আগেই কাটে ফেলেছে। যেমন এখন প্রিয়তার চেহারায় এক ফিটেও কোনো অনুভূতি নেই, বা সেই যখন প্রিয়তা তার অতীত নিয়ে প্রশ্ন করে, তখনই প্রিয়তা একদম নির্লিপ্ত কণ্ঠে তার স্বাভাবিক প্রত্যুত্তর করে, কোনো রকম অনুভূতির বহিঃপ্রকাশ দেখায় না। সে সামনে বসা এই মেয়েটার সাথে আর ৪ বছর আগের বর্ণনা সেই মেয়েটার সাথে কোনো মিল পায় না। সে মেয়েটা ছিল কোমল, অবুঝ, অনম্যাচিওর। কিন্তু এই মেয়েটার সব কিছু যেন একটু বেশিই বাড়াবাড়ি। কারণ এখন মেয়েটার বয়স ২০ হলো। তার কথাবার্তা, চলাফেরা, ভাব, গাম্ভীর্য, ম্যাচুরিটি
আর পরিপক্কতা মেয়েটাকে 35 মনে হয়। তার চোখ মুখে কোনো হাসি নেই, কোনো দুঃখ নেই, কোনো অনুভূতি নেই, নেই কোনো এক যন্ত্র মানক। অন্যতমা চঞ্চলতা ছেড়ে এবার সিরিয়াস কণ্ঠে প্রশ্ন করল, তুই যে আসক্তির বর্ণনা দিয়েছিস, সেসব মানুষ তার মরণের শেষক্ষণ পর্যন্ত ভুলতে পারবে না। আর তোকে দেখে মনে হচ্ছে তুই 4 বছর আগে সব ভুলে গেছিস। তুই যে পুরুষের বর্ণনা দিয়েছিস, সেই পুরুষের যত্ন আর ভালোবাসা ভুলে যাওয়া কোনো নারীর পক্ষে শুধু কঠিনই নয়, অসম্ভব। তাহলে তোকে রেখে কেন মনে হচ্ছে তুই সব ভুলে গেছিস? জীবনে অনেক দূর এগিয়ে গেছিস। 4 বছর দূরে থেকে তুই 16 বছরের কথা সব ভুলে গেছিস? সত্যি কি সব ভুলে গেছিস? অন্যতমার প্রশ্নে চারপাশে ছড়িয়ে পড়ল নিগুড় নিঃশব্দতা। প্রিয়তা কিছুক্ষণ থেমে স্বাভাবিক চোখে তাকালো অন্যতমার দিকে। অন্যতমার চোখে অবিশ্বাস। তার দিকে হালকা এসে চোখ বন্ধ করলো প্রিয়তা। প্রতি রাতে সযত্নে অধ্যয়ন করা স্মৃতির খাতায় চকচকে পৃষ্ঠায় ভেসে উঠেছে একের পর এক আদরমাখা সেই সব দিনগুলো। প্রিয়তা লম্বা শ্বাস টেনে দৃষ্টি মেলে তাকালো অন্যতমার দিকে। অন্যতমার চোখে হাজারো প্রশ্ন। প্রিয়তা পুনরায় কণ্ঠ স্বাভাবিক মাত্রায় টেনে বলল, উনি চেয়েছিলেন আমি যেন ওনাকে ভুলে যাই, ওনাকে আমার দায়িত্ব থেকে মুক্তি দিই, জীবনে অনেক উন্নতি করি, অনেক দূরে এগিয়ে যাই, স্বাবলম্বী হই, যাতে আমার নির্ভরশীলতা দায়বদ্ধতা থেকে উনি মুক্ত পান। উনি আমাকে বলেছিলেন উনি নাকি জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন আমার উপর অতিরিক্ত দয়া দেখিয়ে। তাই মানুষের আগ্রহ আর দয়া পাওয়াটা আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। উনি আমায় সাফ সাফ জানিয়ে দিয়েছিলেন উনি আর আমায় ভালো মন্দের দায়িত্ব নিতে পারবেন না। এগুলি ছিল আমাকে বলা ওনার শেষ কথা, আর আমি ওনার সব কথা শুনবো না। প্রিয়তা আবার একটু দম নিয়ে পুনরায় বলতে শুরু করলো, আর তুই যে সময়টার কথা বললি, ওই সময়টা ছিল আমার জীবনের রঙিন অধ্যায়, সোনালি অতীত, যেখানে আমাকে ভরসা জোগানোর মানুষ ছিল, মাথার উপর বিশাল বটবৃক্ষের মতো ছায়া ছিল, আমার ব্যথায় আমার থেকেও বেশি ব্যথিত হওয়ার মানুষ ছিল। সেসব দিন কি ভোলা যায়? উনি ছিলেন আমার শিক্ষক, অভিভাবক, পথ প্রদর্শক, আমার আইডল, যার ওপর ছিল আমার সবচেয়ে বেশি নির্ভরশীলতা। আমি কিছুই ভুলিনি অন্যতমা। তবে এটা ঠিকই যে বলেছিস, আমি 4 বছর আগের সেই ব্যর্থ জীবনকে আটকে নিই। আমি আমার জীবনে অনেকটা এগিয়ে গেছি, আর হয়তো আমরা সকলের ঝামেলা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে গিয়ে ওনার জীবনে আরেকটা এগিয়ে দিয়েছি। আসল কথা কি বলতো, সময় কারোর জন্যই থেমে থাকে না। মানুষ বদলায়, সময় বদলায়, পরিস্থিতিও বদলায়। যারা একসময় বলেছিল আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, দেখ গিয়ে তারা আজ দিব্যি বেঁচে আছে, বরং আগের থেকে ভালোভাবেই বেঁচে আছে। অর্থাৎ কেউ কারোর জন্য মরে যায় না, হয় ভুল হয়ে যায়, নয় একা একা থাকতে বেঁচে যায়। তাই আমিও খুব ভালোই বেঁচে আছি। অতীত সবার জীবনে থাকে, আমার জীবনেও আছে। তাই বলে সেটা ধরে বসে থাকলে তো আর জীবন চলে না। তাই আমিও আমার অতীত একটা রঙিন কাগজে মুড়িয়ে মনের এক কোণে রেখে দিয়েছি। অন্যতমা গভীর মনোযোগে প্রিয়তার কথাগুলো শুনল। পুরোটা সময় সে চেয়েছিল প্রিয়তা নীরব চোখের গভীরে যদি কিছু দেখতে পায়, এই আশায়। কিন্তু আফসোস, এবারও সে অসফল হলো। চোখের পানি আসা তো দূরের কথা, চোখের পাতা সামান্য কম্পিত হতেও দেখা গেল না। দীর্ঘশ্বাস ফেলে পুনরায় প্রশ্ন করল, উনি এখন কোথায়, কেমন আছেন? এই 4 বছরে কি একবারও ওনাকে দেখেছিসনি? উনি কি আর তোর খোঁজ খবর রাখেন না? প্রিয়তা আগের মতো নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, যে মুক্তির আশায় ছিল সেই মুক্তি পাওয়ার পর কি আর খাঁচায় ফিরতে চায়? জানি না আমি উনি কোথায় আছেন, কেমন আছেন। দেখিনি আজ অনেকগুলো বছর। নিশ্চয়ই ভালো আছেন। এতদিনে নিশ্চয়ই বাচ্চা কাচ্চার বাবা হয়ে গেছে। উনি সুখী মানুষ অন্যতমা, তাই বেশি দেখতে চাই না। পাছে যদি নজরে লেগে যায়, বলা তো যায় না। আমি বড় লোভী প্রকৃতির মানুষ। 4 বছর আগেও লোভ সামলাতে পারিনি, তাই এখনও নিজের ওপর তেমন একটা বিশ্বাস নেই বলে তাড়াহুড়ো করে চোখ নামিয়ে নিল প্রিয়তা। অন্যতমা এই প্রথমবার কিছু একটা দেখলো, তাই আর একটু বাজিয়ে বলল, উনি তোকে অনেক ভালোবাসতেন, অনেক আদর করতেন, তাই না প্রিয়তা? কেমন ছিল ওনার সেই গাঢ় বাদামি চোখের ভাষা, ওনার কথা, ওনার উপস্থিতি? কেমন ছিলেন উনি? এত মায়া, এত ভালোবাসা কি করে ভুললি তুই? কি হলে তো মরেই যেতাম, আমি হলে তো মরেই যেতাম। অন্যতমার কথায় যেন একটু অমনোযোগী হয়ে পড়ল প্রিয়তা। তার সুন্দর চেহারায় দেখা গেল একজনের অস্থিরতা। সে চোখ বন্ধ করে কিছু অনুভব করলো, নিঃশ্বাস আটকে বলল। তার ঠোঁট শীতল, কিন্তু নিঃশ্বাস ছিল গরম। তার কণ্ঠ পাহাড়ি ঝর্ণা, কিন্তু স্পর্শ ছিল নরম। প্রিয়তার চেহারায় কিঞ্চিত মাত্র অনুভূতির ঝলক দেখতে পেল অন্যতমা।
তার 2 লাইনের এই হেয়ালিপূর্ণ বাক্যই যেন সেই পুরুষের বর্ণনা নিখুঁতভাবে দিয়ে দিল। অন্যতম আরও কিছু বলতে নিলে বসা থেকে চট করে উঠে দাঁড়ালো প্রিয়তা। অন্যতম অবাক কাণ্ডে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? প্রিয়তা সোজা কণ্ঠে বলল, বাড়ি। প্রিয়তার কথায় এবার লাফিয়ে উঠে পড়ল অন্যতমা, আর্তনাদ করলো, এই না, বাকিরা বলে যা, না হলে আমি এখানে পেট ফেটে মরে যাব। আমি সব জানতে চাই। অন্যতমার চোখে কাকুতি। প্রিয়তা অন্যতমার দিকে তাকিয়ে মৃদু হাসলো, নমনীয় কণ্ঠ বলল, আজ তো অনেক শুনেছিস, বাকিটা না হয় অন্য কোনো দিন বললো। আজ আসি বলে মৃদু হেসে চলে গেল প্রিয়তা। সে চলে গেল, কিন্তু অন্যতমা কে যেন এক অথৈ সাগরে ফেলে গেল। অন্যতমার পুরো ঘটনাটা জানার জন্য পেট গুরু গুরু করতে লাগলো। তার জাস্ট একটাই প্রশ্ন, কি হয়েছিল লাস্ট 28 দিনে যা মেয়েটার কোমল সত্তাকে একেবারে শেষ করে দিল? আর সেই পুরুষ এত মায়া দেখিয়ে একটু ভালোবাসেনি? এটা মানতে কষ্ট হচ্ছে অন্যতমার। তবু আর কি দরকার, কি করার? বাকিটা শোনার জন্য থাকতে হবে, ধৈর্য ধরে বুঝতে হবে। রিচার্ড ইন্টেলিজেন্স ল্যাব অফ কানাডা, আন্ডারগ্রাউন্ড বিল্ডিং রুম। নিচু ভূগর্ভস্থ হলে হ্যালোগ্রাফিক স্ক্রিনে একটি সিসিটিভি ফুটেজের মৃদু আলো ছড়িয়ে পড়েছে নিস্তব্ধ অন্ধকারে। ঠান্ডা কৃত্রিম এক জ্যোতির আবরণে মোটা কক্ষটি। ম্যাট প্লাগ শুট পরা 3 জন বিজ্ঞানী গোল টেবিল ঘিরে বসে আছে। চোখে মুখে স্থিরতা, ঠান্ডা যুক্তিবাদ আর নির্মম পেশাদায়িত্ব। ডক্টর ক্যাসলার ঠোঁটে অল্প বাঁকা হাসি নিয়ে ট্যাবলেটের একটা ছবি সোয়াইপ করে সকলের সামনে ধরলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে বললেন, শি ইজ এক্স্যাক্টলি হোয়াট হি নিড। ফিমেল, ইয়াং, 20 years old, 20, highly intelligent, top one of her class in business admission at the University of Toronto. Look at this. এই মেয়েটা একদমই আমার মনের মতো, ঠিক যেমনটা আমরা খুঁজেছিলাম। হাইলি ইন্টেলিজেন্ট, বয়স পারফেক্ট, ইউনিভার্সিটি অফ টরন্টোর বিশেষ বিজনেস অ্যাডমিশনের 3rd year ক্লাসের শীর্ষে প্রথম অংশের একজন। এটা দেখো। তার কণ্ঠে কোনো উচ্ছ্বাস নেই, শুধু শীতল লক্ষ্যভেদী নির্মমতা। ট্যাবলেটের স্ক্রিনে ছবিটা আরও একটু জুম করে দেখালেন তিনি। স্ক্রিনে একটা কোমল হাসিমাখা মুখের ছবি প্রতিছবি। তার চোখে দুটোতে ভরে আছে অসীমত মায়া। কিন্তু ডাক্তার কাসলার তার চোখে যেন কেবল একটা নিখুঁত বডি আর ডাটা। ডক্টর মালিক ভ্রুকুচকে ঠান্ডা গলা প্রশ্ন করলেন, শি ইজ নট অফ কানাডিয়ান, শি ইজ, আই অ্যাম রাইট? সে কানাডিয়ান নয়, তাই তো? ডক্টর কাসলার একটু হেসে বললে, আত্মবিশ্বাসী শিকারের ভঙ্গিতে, নো, বাংলাদেশি, 3rd year, intelligent student, live with a partner auntie, but no legal guardian on file. ডক্টর আভা নীরবে পুরো ফাইলটা স্ক্যান করে নিলেন, ঠোঁটে নির্মম হাসি, কণ্ঠে হুঁশিয়ারি, নো টেকনোলজি অন ডাইরেক্ট ফার্দার প্রোটেকশন অন প্যারেন্ট অফ স্কোয়ার অন ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট। মানে টেকনোলজি ওর কোনো ফেডারেটের সুরক্ষা নেই, না বাবা মা, না স্বামী, না নির্ভরশীল কেউ। ডক্টর কাসলার চোখে ঝলকে ওঠে ঠান্ডা এক বিজয়ী হাসি। which means no paperwork, no one is seeing any weather, no one a file or report. মানে কাগজপত্র ঝামেলা নেই, সই করার কেউ নেই, রিপোর্ট করার কেউ নেই। ডক্টর মালিক একটু ঝুঁকে ছবিটার দিকে দেখলেন। অ্যান্ড জেনেটিক্যাল? ডাক্তার আবার চোখে ঝলক, ঠোঁটে বিশ্বাস, বিষাক্ত প্রশংসা। আইকিউ অ্যাবভ 140, emotionally self-confident, generally clear, stable, she is ideal. ডক্টর কাসলার উঠে দাঁড়ালেন, চোখে দৃঢ়, ঠোঁটে বিশ্বাসী স্তব্ধ হাসি। শাট ডাউন প্রোটোকল begins. Visual contact within 48 hours. Expressy in 1 week. ডাক্তার মালিক গভীর কণ্ঠে বললেন, হোয়াট ইজ শি রেজিস্টার্স? ডাক্তার ক্লাসার সামান্য হেসে উত্তর দিলেন, দেন শি লার্নস হোয়াট সায়েন্স ফিলস লাইক। ট্যাবলেট স্ক্রিনে নিভে গেল, কিন্তু ছবিটার মেয়েটার মুখ যেন এই অন্ধকারেও এক মুহূর্ত বেশিক্ষণ থেকে গেল। তবে তারা জানতে পারল না তারা কার কলেজে হাত দিতে চলেছে। আজ 24শে মার্চ, শীতের বিদায় ঘণ্টা বেজে গেল।
চেরি ব্লমসের সুবাস ভরে গেছে চারপাশে, হালকা গোলাপি পাপড়িতে ঢেকে গেছে ফুটপাত, অলিগলি, টামলাইন। বসন্তের হাওয়ায় বৃষ্টির মতো চেরি ব্লমের পাপড়িগুলো ঝরে ঝরে পড়ছে। কানাডার টরন্টো শহরের অভিজাত রেসডের এলাকায় দাঁড়িয়ে আছে এক আধুনিক ডুপ্লেক্স ম্যানশন। ধূসর, সাদা আর ম্যাট ব্ল্যাক, এই তিনটি স্বচ্ছ রঙের সমন্বয়ে গড়া তার বইয়ের রঙের কাজ। দেওয়ালে হালকা টেক্সটাইলস, হোয়াইট ক্রঙ্কিড ফিনিশড, মাঝে মাঝে ধূসর স্টোন ক্র্যাডিও, যা বাড়ির গাম্ভীর্য ও তার প্রভাব বাড়িয়ে তোলে। প্রায় 70% গ্লাস ব্যবহৃত এই স্থাপত্য সাহিত্যের পাশাপাশি আছে কার্যকারিতা, প্রকৃতির আলো, মুক্ত হাওয়া আর উন্মুক্ত জীবনের ধোঁয়া। ফ্লোরে টুং-সিলিং গ্লাস, উইন্ডো, স্লাইডিং দরজা, ব্ল্যাকইডের সংযোগ, সব মিলিয়ে এক নিঃশব্দ বিলাস। ছাদের ওপর স্কাইলাইট, দিনভরা ঘরে ছড়িয়ে পড়ে নরম আলো। ডাবল হাইড্রেট এন্ট্রিতে স্বচ্ছ গ্লাস ও ব্ল্যাক মেটার ফ্রম। গেটের পাশে ইংরেজি হরফে খোদাই চৌধুরী ম্যানশন, 1999। কলিং বেল বাজার শব্দে চৌধুরী ম্যানশনের একমাত্র কেয়ারটেকার মিসেস জেনিফার গিয়ে দরজা খুলে দেন। দরজার বাইরে প্রিয়তা একরাশ ক্লান্ত আর বিষণ্ণ মাখা মুখে দাঁড়িয়ে আছে। মিস জেনিফার প্রিয়তাকে দেখে দরজা থেকে ছেড়ে দাঁড়ালেন। প্রিয়তা এক প্রকার ছুটে গিয়ে লিভিং রুমের সোফায় নিজের পরিশ্রান্ত শরীরটা ছুঁড়ে মারল, দুই হাতে কপালে ঠেকিয়ে মাথা নিচু করে বসে রইল কিছুক্ষণ। মানসিক শান্তিবিহীন এই যান্ত্রিক জীবনে দেহ ও মন যুদ্ধে যেন বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। কোথাও তো একটু ঠাঁই দরকার, একটু শীতলতা দরকার। তার মনও তো চায় কেউ তার মাথায় হাত রেখে বলুক, চিন্তা নেই, আমি আছি তো। তার মনও তো চায় কেউ নিজের প্রশস্ত কাঁধটা তার দিকে এগিয়ে দিয়ে বলুক, এটা তোমার জন্য। মন তার আজকাল খুব করে একটু কোমলতা খুঁজছে, একটু আশ্রয় চায়, কিন্তু তার দুর্ভাগা কপালে কি আর তা আছে? এই পৃথিবীতে তার আপন স্বজন শুভাকাঙ্ক্ষীর সংখ্যা গুনলে কোনো অভাব নেই, তবু সে একলা, একা, একদম নিঃসঙ্গ। আর এই যন্ত্রণাটা একদমই তারাই বোঝে যাদের সব থাকার পরও তারা এতিমের মতো জীবনযাপন করে। আর প্রিয়তাও তাদের মধ্যে একজন। একসময় তার সব কিছু থাকলেও এখন সে পুরোপুরি নিঃস্ব, নিজের একমাত্র স্বাবলম্বন। বাঁচলে তাকে এভাবে বাঁচতে হবে, আর কেউ তার হাত ধরে বলবে না, আমি আছি, কোনো চিন্তা নেই। এসব ভাবতে বুক ছিঁড়ে চাপা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো প্রিয়তার। প্রাণটা হাঁসফাঁস করে উঠল তৃষ্ণায়। তাই সোজা হয়ে বসে পানি পান করতে চাইলেই তার মুখের সামনে একটা পানি ভর্তি গ্লাস ধরলো কেউ। প্রিয়তা বিনোবাক্যে পানিটুকু ঢকঢক করে পান করে নিল। শীতল পানিটুকু পেটে পড়তেই যেন বিষাদের নোনতা ভাবটা একটু কাটল। প্রিয়তা পানির গ্লাসটা সেন্টার টেবিলের ওপর রেখে চুপচাপ কেটে পড়তে নিলেই পেছন থেকে মেহজাবিন চৌধুরী শক্ত কণ্ঠে ডেকে উঠলেন, দাঁড়াও। সাথে সাথে পা দুটো স্থির হয়ে গেল প্রিয়তার। বুঝে গেল এখন কি হবে। চোখ বন্ধ করে বড় শ্বাস ফেলল। মুখে সেই চিরচারিত গাম্ভীর্য টেনে নিজেকে প্রস্তুত করলো আরও একটু ঝুঁকো কথা কাটাকাটির জন্য। মেহজাবিন চৌধুরী ধীর পায়ে এগিয়ে এলেন প্রিয়তার কাছে। কণ্ঠে কোনো রাখটাক না রেখে বললেন, তুমি কি সত্যি আর বাংলাদেশে ফিরতে চাও না? প্রিয়তা পুনরায় বড় শ্বাস ফেলে পিছু ঘুরল। মেহজাবিন চৌধুরীর চোখে চোখ রেখে দীর্ঘকণ্ঠে বলল, না ফুফি, আমি আর বাংলাদেশে কখনোই ফিরতে চাই না। ইনফ্যাক্ট ফিরবো বলে তো আমি আর এই দেশ ছাড়িনি। তারপরও প্রতিদিন এই একই প্রশ্ন কেন জিজ্ঞাসা করো বলে হালকা বিরক্ত হলো প্রিয়তা। মেহজাবিন চৌধুরী থামলেন না, পাল্টা জবাবে বলেন, কিসের এত জেদ তোমার? কার উপরে জেদ? কেন বারবার একই কথা বলছো? ওই দেশটাই তোমার আসল ঠিকানা, তাহলে এখানে যাবে না কেন? ওই দেশে কি তোমার কেউ নেই? তোমার বাবা মা ভাই বোন? কেন তুমি সব থাকতে এত বছরের পর বিদেশের মাটিতে কামড়ে পড়ে আছো? এমনকি শুধু তাই নয়, তুমি তোমার পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখো না, তাদের সাথে কথা বলো না, তারা ফোন করে তুমি নাম্বার ব্লক করে দাও। এরকম কেন করো? তুমি জানো তোমার এই আচরণে তোমার বাবা মার কত কষ্ট হয়? এখানে আসার আগে কথা ছিল তুমি 2 বছর পর ফিরে যাবে, কিন্তু সেই 2 বছর সময় গড়িয়ে আজ 4 বছরের উপরে। কিন্তু তোমাকে যখন দেশে ফেরার কথা জিজ্ঞাসা করা হয় তুমি একই কথা বলো, খারাপ ব্যবহার করো। কেন? এই দেশে কি আছে তোমার? মেহজাবিন চৌধুরীর কথায় বিদ্রুপের হাসি ফুটে উঠল প্রিয়তার ঠোঁটের কোণায়। সে তাচ্ছিল কণ্ঠে বলল, ওদের আমার জন্য কষ্ট হয়। বেস্ট জোক অফ দ্য ইয়ার ফুপ্পি। আর একটা কথা তোমার আর কয়বার বলবো ফুপ্পি, আর কয়বার বললে তুমি বুঝবে? আমার এই পৃথিবীতে কেউ নেই, একমাত্র আমি আমার আপন।
ওরা আমার রক্তের ঠিকই, কিন্তু নিজের নয়। জন্ম দিলে আর কিছু বছর লালন পালন করলেই আপন হওয়া যায় না। ওরা আমার জন্য তাই। আর আমি ওই দেশটা ছাড়ার সময় আমার সকল পিছুটান ওই দেশের মাটিতে ফিরে এসেছি। তাই আমার আর কোনো কষ্ট নয়। আমি জানি এই 4 বছর ধরে তোমাদের বাড়িতে আছি, অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো না ফুফি। খুব তাড়াতাড়ি আমি একটা পার্ট টাইম জব খুঁজে নেব, তারপর হোস্টেলে চলে যাব। আর তোমার তো স্কলারশিপ আছেই, তাই স্কলারশিপের কিছুর জন্য তোমার কাছে হাত পাততে হবে না। তাই নিশ্চিন্তে থাকো। একটা রিকোয়েস্ট, কাল আমার 3rd ইয়ারের অ্যাডমিশন, তাই প্লিজ পেন দিও না। প্রিয়তার এমন রুদ্ধ বিহেভিয়ারের মনে ভীষণ আঘাত পেলেন মেহজাবিন চৌধুরী। তিনি ভাতিজির দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলেন, তুই এভাবে কথা বলছিস আমার সাথে? এই বিদেশের মাটিতে আমি ছাড়া আর কে আছে তোর? তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি? তোকে আমার ভাই ভাবি আমার উপর ভরসা করে এই দেশে পাঠিয়েছেন, আর তুই? প্রিয়তা মনে মনে ভীষণ খারাপ লাগলো, কিন্তু তারই বা কী করার আছে। সে প্রতিদিন একই গান শুনতে ভীষণ বিরক্ত, তিক্ত। সবারই তো একটা ধৈর্য সীমা আছে। তাও সেও আর কথা বাড়ালো না, চুপচাপ সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে গেল। মেহজাবিন চৌধুরী অসহায় চোখে তাকিয়ে রইলেন ওর যাবার পথে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তুই ভুল ভাবছিস। ওরা কেউ কখনো তোর খারাপ চায়নি। আর আজ না হোক কাল তোর আপনজনের কাছে ফিরতে হবে তোকে। ওরাই তোর সব থেকে আপন। অভিমান করে আর কটা দিন থাকবি? আমি জানি তুই কতটা কষ্টে নিজেকে শক্ত আবরণে ঢেকে ফেলেছিস, কিন্তু এগুলো অযৌতুক। তোকে ওই দেশে ফিরতেই হবে। এবারও রাজি হলো না মম। মেয়ের কথায় হতাশা শ্বাস ফেলেন মেহজাবিন চৌধুরী। শ্বেতা এবার ওনার পাশে এসে দাঁড়িয়ে বলল, কেন এমন করছে? কিসের এত রাগ ওর নিজে মানুষদের ওপর? এমন তো নয় যে ওই বাড়ির লোক ওকে এই দেশে আসতে খুব বেশি জোর করেছিল। তাহলে কিসের রাগ এবারে মানুষদের প্রতি? মেহজাবিন চৌধুরীর এই প্রশ্নের কোনো উত্তর নেই। মেয়েটা বড় হয়েছে, এখনই তো সঠিক সিদ্ধান্তটা নেওয়ার সময়। কিন্তু শ্বেতা আবার বলল, আমি একবার কথা বলে দেখব মম। মেহজাবিন চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে নিরাশ কণ্ঠে বলল, দেখ রাজি করতে পারিস কি না। ও যদি একান্ত এই দেশ ছেড়ে যেতে রাজি হয়, তাহলে এখনই বিয়ের ব্যবস্থা করতে হবে বলে চলে গেলেন মেহজাবিন চৌধুরী। শ্বেতা চেয়ে রইল প্রিয়তার বন্ধ দরজার পানে। আজকাল কেন জানি মনে হয়, হয়তো সে চোখের সামনে যা দেখছে, যা শুনছে, তা সবটা হয়তো সত্য নয়। সবার দেখাও জানার আড়ালে আরও অনেক কিছু আছে। খালি মনে হয় প্রিয়তার জীবনটাও হয়তো ওরই মতো, নাকি জীবনটা প্রিয়তার মতো হয়ে গেছে। সেটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আসলে মানুষ শুধু বাইরের রুক্ষটাই দেখে, ভেতরে কোমলতা আর চোখের তাদের চোখ পড়ে না। মানুষ শুধু পাল্টে যেতে দেখে, পাল্টে যাওয়ার কারণটা খোঁজে না। বাংলাদেশ, শিকদার বাড়ির গার্ডেন এরিয়ায় খেলছে দুটো বাচ্চা। তাদের চোখ মুখ উপচে পড়া উচ্ছ্বাস, আনন্দের ফোয়ারা। তাদের উচ্চ শব্দের হাসিতে হেসে উঠেছে চারপাশ। তাদের দুজনের চারপাশে ছিটকে বিভিন্ন ধরনের ছোট ছোট খেলনা, হাঁড়িপাতিল। 3 বছরের বাচ্চা মেয়েটা, তার সামনে বছর 3-এর বাচ্চা ছেলেটা আধো আধো স্পষ্ট কণ্ঠে বলল, এই চুনচেন, আপনি বলছিলেন আমি আপনার কাবাল দিচ্ছি। ছেলেটা বেশ আগ্রহ নিয়ে বসে। একইভাবে আচমকে তিনি, রান্না করছো লচ্চগোল্লা? মেঘটা একটু শিমুল পাতা গোলাপ ফুলের কুচি বাড়াতে বাড়াতে বলল, আপনি আমাকে লচ্চগোল্লা বলছেন কেন? পলি বলুন বলে পাতাটা বাড়িয়ে দিয়ে বলল, এই নিন কান। হায় হায়, লবণ ছানা এখানে চ্যাংচার পাতা হয়ে গেছে। কারো এরকম কণ্ঠে ছেলে মেয়ে দুটো পেছন ফিরে তাকালো। তাদের দেখে কিছুটা দূরে অরণ্যার তন্ময় চোখ গোল গোল করে মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছে। মামু আর চাচ্চু দেখে অভিরাজ ও অবনীতা খুশিতে লাফিয়ে উঠল। রান্নাবান্না ছেড়ে ছুটে গেল তাদের কাছে। অবনীতা তন্ময়ের দিকে তাকিয়ে কিউট মুখ করে বলল, মামু কোলে নাও। তন্ময় একমাত্র ভাগ্নির গাল টেনে করে নিল। অবনীতার রক্ত লাল গালে কষে দুটো চুমু খেয়ে বলল, আমাকে সাথে না নিয়েই রেধে বেড়ে খেয়ে ফেলেছ মামু। অবনী নিজের ছোট ছোট হাতে তন্ময়ের গাল ধরে বলল, চলি মামু, এক পল থেকে ওনার সাথে তোমালেও লাগবো। সাথে সাথে অরণ্যের কালো কোলে থাকা অভিজাতও ঝড়ের বেগে বিরোধিতা জানিয়ে বলল, না না ছোট চাচু, লাগবো না, শুধু তুই আর আমি খেলবো। অরণ্য ভাতিজাকে কোলে নিয়ে বাড়ির ভেতরের দিকে যেতে যেতে বলল, ওরে বেটা, এই দেখি বাপেরও এক কাঠি উপরে।
তুই তো আব্বারও চাচাদের টপকে নিজের বাপের মতো মির্জাফরি করার ধান্দা রাখছিস, তাই তো? অয়নের কথায় ঘোর সম্মতি জানিয়ে তন্ময় বলল, এসব চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো বাবু। এটি হচ্ছে না। শিকদার বাড়িটা যেমন ছিল এখনও তেমনই আছে, কিছু পরিবর্তন হয়নি, শুধু দুজন নতুন সদস্য যুক্ত হয়েছে। প্রপার্টি শেষ হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।